ওয়েলকাম। আজকের ভিডিওতে আলোচনা করব ইকুয়ালিটি এবং জাস্টিস এই দুটির মধ্যে সম্পর্ক নিয়ে। ইকুয়ালিটি রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে অপরিহার্য, আর ইকুয়ালিটি সব ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলে তবেই কিন্তু জাস্টিস প্রতিষ্ঠিত হয়। তাই আজকের আলোচনার ক্ষেত্রে ইকুয়ালিটি এবং জাস্টিসের মধ্যে যে রিলেশন, এটা আলোচনা করতে গিয়ে ইংল্যান্ডের একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আর্নেস্ট বার্কার বলেছেন যে জাস্টিস এমন একটা শব্দ, যে শব্দের সঙ্গে ইকুয়ালিটি যুক্ত, সাম্যের মূল্যবোধ যুক্ত, ফ্র্যাটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্ববোধের ধারণা যুক্ত, মূল্যবোধ যুক্ত, এবং লিবার্টির যে ধারণা, যে মূল্যবোধ, সেটা যুক্ত। তাহলে জাস্টিস হচ্ছে ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্র্যাটার্নিটির এই তিনটির সমন্বয়ী রূপ। এই তিনটি এর মধ্যে সমন্বয় সাধন করে, অর্থাৎ জাস্টিস একটা ঐক্যবদ্ধ ধারণা, অখণ্ড ধারণা। এই ধারণার মধ্য দিয়ে, জাস্টিস ধারণার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে মানুষ ইকুয়ালিটি পায়, ফ্র্যাটার্নিটি পায় এবং লিবার্টি পায়। সাম্য এবং ন্যায় এই দুটির মধ্যে ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে, পারস্পরিক সম্পর্ক আছে। একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ, এপিঠ যদি ইকুয়ালিটি হয়, ওপিঠ হবে জাস্টিস। তাহলে জাস্টিস ছাড়া ইকুয়ালিটি আসতে পারে না, আবার ইকুয়ালিটি ছাড়া জাস্টিস আসতে পারে না। ইকুয়ালিটির ধারণা বিকশিত হলে তবেই জাস্টিস পাওয়া যায়। গ্রিক নগর রাষ্ট্রগুলিতে দার্শনিকরা প্লেটো জাস্টিসের কথা বললেও কৃতদাস ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থা মনে করেন। সেখানে প্রত্যেকটি মানুষের মধ্যে সমতা ছিল না, তাই সেখানে জাস্টিস ছিল না। দাস সমাজ ব্যবস্থা, সমাজ বিকাশের দ্বিতীয় স্তরে, সেখানেও ইকুয়ালিটি ছিল না। দাস মালিক দাসদের, জমির মালিক দাসদের অত্যাচার নিপীড়ন করেছে, সেখানে ইকুয়ালিটি ছিল না, জাস্টিস ছিল না। সামন্ততান্ত্রিক সমাজে সামন্তপ্রভু, জমির মালিক ভূমিদাসদের শোষণ অত্যাচার করত, সেখানে সামন্ততান্ত্রিক সমাজে ভূমিদাসদের স্বাধীনতা ছিল না, সেখানে ইকুয়ালিটি ছিল না, জাস্টিস ছিল না। তাই এই জাস্টিসের ধারণা অষ্টাদশ শতকে যখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তখন ইংল্যান্ডের একজন চিন্তাবিদ জন অ্যাডামস, তিনি তার 1776 ভার্জিনীয় অধিকারের ঘোষণা, এই গ্রন্থে স্বাধীনতার কথা বলেছেন। এই গ্রন্থে সমান অধিকারের কথা বলেছেন, যার ফলে আমেরিকা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার ধারণা, অধিকারের ধারণা বিকশিত হয়েছে। সমান অধিকারের ধারণার কথাও স্বাধীনতা যুদ্ধের আগে বলা হয়েছে। ফ্রেঞ্চ রেভলিউশন 1789 সালে, সেখানে কিন্তু লিবার্টির কথা বলা হয়েছে, ফ্র্যাটার্নিটির কথা বলা হয়েছে, বিপ্লবের আদর্শ হিসাবে স্লোগান দেওয়া হয়েছে।
এবং সেখানে সমান অধিকারের কথা বলা হয়েছে। তার ফলে এই ইকুয়ালিটি এবং জাস্টিসের যে ধারণা, উভয়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে। অর্থাৎ ইকুয়ালিটি ধারণা বিকাশের সঙ্গে সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে সামন্ততন্ত্রের অবসান ঘটেছে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, উদারনৈতিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। উদারনৈতিক গণতন্ত্রের রাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটা মানুষকে আইনের চোখে সমান অধিকার দেওয়া হয়েছে। প্রতিটি মানুষকে রাষ্ট্রের আইন সমানভাবে প্রোটেকশন দেবে, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর দি ল এবং ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, এই দুটি ধারণাকে বাস্তবে রূপায়িত করবার জন্যে ইকুয়ালিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইকুয়ালিটি বিফোর দি ল, আইনের চোখে সবাই সমান, আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে, এই যে রাজনৈতিক ধারণা, একে বাস্তবে রূপায়িত করতে গেলে সকলকে সমান অধিকার, সমান স্বাধীনতা দিতে হবে সকল মানুষকে। প্রত্যেকটা মানুষ যাতে আইনের চোখে সমান অধিকার পায়, প্রত্যেকটা মানুষ যাতে আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হতে পারে, বাস্তবে পায়, তাহলে কি হবে, সেখানে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। তাহলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আইনের চোখে সবাই সমান, আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে, আর রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হবে, এগুলি বাস্তবে রূপায়িত হলে। তাহলে আমরা দেখছি যে ইকুয়ালিটি ধারণা বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে জাস্টিসের ধারণা বিকশিত হচ্ছে, জাস্টিস প্রতিষ্ঠিত হচ্ছে। এবার আমরা দেখব যে সাম্য কাকে বলে। সাম্য হচ্ছে সমাজ ব্যবস্থাতে, রাষ্ট্র ব্যবস্থাতে বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি। সাম্য মানে তোমার বৈষম্যের অবসান, বৈষম্য দূর করা, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এইগুলোর মধ্য দিয়ে সাম্যের আদর্শকে বাস্তবে রূপায়িত করা সম্ভব। আর প্রকৃত অর্থে সাম্য হলো প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্য, ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে। পর্যাপ্ত সুযোগ সুবিধা মানে অতিরিক্ত সুযোগ সুবিধা নয়। প্রতিটা মানুষের যার যতটুকু প্রয়োজন ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে হতেই হবে। তাহলে এইগুলোর যদি পাই, তাহলে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে। আর্থিক, সামাজিক, রাজনৈতিক যতটুকু সুযোগ প্রয়োজন, অর্থাৎ সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া কিন্তু সাম্য নয়। যার যতটুকু প্রয়োজন ততটুকু তাকে সুযোগটা দেওয়াই হলো সাম্য, এবং ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটবে। আর এরকম একটা সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলেই কিন্তু সাম্যের আদর্শ প্রতিষ্ঠিত হবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাজনৈতিক আইনের চোখে সবাই সমান, আইন সবাই সমানকে সমানভাবে সংরক্ষিত করবে। যদি ধন বৈষম্য থাকে, অর্থ বৈষম্য থাকে, তাহলে কিন্তু সেটা বাস্তবে রূপায়িত হয় না। আজকের সমাজেও আমরা দেখছি ইকুয়ালিটি বিফোর দি ল, ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল বাস্তবে রূপায়িত হচ্ছে না। তার কারণ হচ্ছে আইনের চোখে সবাই সমান, এবং আইন সবাইকে সমানভাবে রক্ষা করতে পারছে না। ধনীদের রক্ষা করছে, ধনীদের সুবিচার পাইয়ে দিচ্ছে। সুতরাং সেখানে প্রত্যেকটা মানুষের যে স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের যে অধিকার, সেখানে থাকছে না। তাই লেস্কি বলছেন যে ইকুয়ালিটি পেতে গেলে, এখানে ইকুয়ালিটি পেতে গেলে কি করতে হবে? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিত্তহীনদের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা থাকে না,
দরিদ্র মানুষের কাছে রাজনৈতিক যে স্বাধীনতা, সামাজিক যে স্বাধীনতা, সেগুলি মূল্যহীন হয়ে পড়ে। রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সেগুলি মূল্যহীন হয়ে পড়ে। আইনের চোখে সবাই সমান, এই ধারণা মূল্যহীন হয়ে পড়ে। তাই ল্যাস্কি বলছেন যে ন্যায় তখনই প্রতিষ্ঠিত হবে, এমন একটা সমাজ, রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে, যে সমাজ ও রাষ্ট্র কাঠামোতে ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য দূর হবে, আর ইচ অ্যান্ড এভরিবডি তারা ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য সব আগে তাদের দিতে হবে অর্থনৈতিক সুযোগ সুবিধা, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক অধিকার। সুতরাং এরই মধ্য দিয়ে তোমার জাস্টিস এবং ইকুয়ালিটির মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেটা বাস্তবায়িত হবে। শুধু মুখে ধনবৈষম্যমূলক সমাজে ইকুয়ালিটির কথা যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু ইকুয়ালিটি নয়। তাহলে আমরা দেখছি যে বিভিন্ন ধারণার মধ্যে দিয়ে ইকুয়ালিটি ধারণা মানে সম্প্রসারিত হচ্ছে। আমরা ল্যাস্কির পরবর্তীকালে আরেকজন বিখ্যাত চিন্তাবিদ, তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তাবিদ, নয়া উদারনীতিবাদী দার্শনিক। তিনি হলেন জন রলস। তিনি জাস্টিসের কথা বলেছেন। রলস পুঁজিবাদী সমাজের সংশোধন করে রলস পুঁজিবাদের সঙ্গে যুক্ত ওয়েলফেয়ার স্টেটের মধ্য দিয়ে, যেটা ইকুয়ালিটি কথা বলা হয়, যে রাষ্ট্র ওয়েলফেয়ার কাজ করবে। রাষ্ট্র শুধু পুলিশি রাষ্ট্র নয়, রাষ্ট্রের কাজ শুধুমাত্র দেশের মধ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা নয়, শুধুমাত্র মানুষের জীবনের অধিকারকে বজায় রাখা নয়, শুধুমাত্র বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নয়। রাষ্ট্রের কাজ এগুলির পাশাপাশি ওয়েলফেয়ার করবে, জনসেবামূলক কাজ করবে। রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। এই যে ওয়েলফেয়ার ধারণার মধ্য দিয়ে যে সাম্যের কথা বলা হয়েছে, সেখানে প্রকৃত অর্থে মুষ্টিমেয় ব্যক্তির অর্থনৈতিক সুযোগ সুবিধা, রাজনৈতিক সুযোগ সুবিধা পাচ্ছে। রাজনৈতিক সুযোগ সুবিধা সব মানুষকে দেওয়া হচ্ছে, সার্বিক ভোটাধিকার দেওয়া হচ্ছে, বাক স্বাধীনতা দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের সমবেত হওয়ার স্বাধীনতা দেওয়া হচ্ছে। কিন্তু এগুলো মূল্যহীন হয়ে পড়ছে, কারণ হচ্ছে অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত যারা, তারা কিন্তু ওয়েলফেয়ার স্টেটের যে ওয়েলফেয়ার কাজ তাদের কাছে পৌঁছাচ্ছে না। দরিদ্র মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে ওয়েলফেয়ার স্টেটের মধ্য দিয়েও রাষ্ট্র তার আদর্শকে, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, আর আইন সবাইকে সমানভাবে সংরক্ষিত করবে, সেইটাকে বাস্তবে রূপায়িত করতে পারছে না। সেখানে জাস্টিস প্রতিষ্ঠিত হতে পারছে না। তাই জন রলস বলছেন, কি বলছেন? তিনি বলছেন যে যারা যারা মানে জাস্টিসটাকে ফেয়ারনেস অর্থে ব্যবহার করেছেন তিনি। জাস্টিস মানে হচ্ছে একটা ফেয়ারনেস, একটা মানে এমন একটা মানে জাস্টিসের সঙ্গে সকলের মধ্যে সমান বন্টনের ব্যবস্থা থাকতে হবে। জাস্টিসের সঙ্গে স্বাধীনতার সুযোগ মানুষের থাকতে হবে, এবং আয় ও সম্পদের বিষয়টাকে মানে যুক্ত করতে হবে। আর কি করতে হবে? আত্মসম্মান যে মূল্যবোধ, সেটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে মানে সকলের মধ্যে সমান বন্টন, কিসের সমান বন্টন করতে হবে? সকলে যাতে স্বাধীনতা পায়, সকলে যাতে সম্পদের অধিকারী হতে পারে, এইগুলোর উপরে গুরুত্ব দিলে সমাজে, রাষ্ট্রে জাস্টিস প্রতিষ্ঠিত হবে। রলস জাস্টিস প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি নীতির কথা বলেছেন। প্রথম নীতি হলো সকলের জন্য সমান মৌলিক স্বাধীনতা। প্রত্যেকটা মানুষকে মৌলিক মূল যে স্বাধীনতা, সেই স্বাধীনতাগুলি দিতে হবে। খেয়ে পরে বেঁচে থাকা, পেশা গ্রহণের স্বাধীনতা,
সমবেত হওয়ার স্বাধীনতা, রাইট টু লাইফ, জীবনের নিরাপত্তার যে স্বাধীনতা, এই স্বাধীনতাগুলো মানুষকে দিতে হবে। আর একজন ব্যক্তি যদি লিবার্টি পায়, বাক স্বাধীনতা পায়, চলাফেরা করার স্বাধীনতা পায়, পেশা গ্রহণের স্বাধীনতা পায়, তাহলেই সে জাস্টিস পাবে। রলস তার দ্বিতীয় নীতিতে বলেছেন, প্রত্যক্ষভাবে জাস্টিস তার দ্বিতীয় নীতির সঙ্গে যুক্ত, সরাসরিভাবে সকলের জন্য সুযোগের ন্যায্যতা, ন্যায্য সমতা, সকলের জন্য সুযোগের ন্যায্য সমতা। সকলে সুযোগ পাবে, শুধু মুখে বললে হবে না, সকলে যাতে সমান সুযোগ পায়। দেখো, সকলের জন্য সুযোগের ন্যায্যতা মানে কি, যার যতটুকু সুযোগ দরকার সেটা যদি পাই, সেটাই সুযোগ বন্টনের ক্ষেত্রে ন্যায্যতা। আর এই যে দ্বিতীয় নীতি, এই দ্বিতীয় নীতিতে তিনি বলছেন, দ্বিতীয় নীতিতে বলছেন যে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে এবং 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 অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য এমনভাবে বিন্যস্ত করতে হবে। বৈষম্য দূর করার কথা বলছেন না, বৈষম্য এমনভাবে বিন্যস্ত করতে হবে, সাজাতে হবে, যাতে কম ভোগী যারা যারা খুব কম সুযোগ সুবিধা পায়, ম্যাক্সিমিন বলছেন উনি, যে কম সুযোগ সুবিধা পাবে, অর্থনৈতিক সুযোগ সুবিধা, সামাজিক সুযোগ সুবিধা, তাদেরকে কিছু বাড়তি সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয় অংশে বলছেন যে অর্থনৈতিক এবং সামাজিক অসাম্যকে এমনভাবে বিন্যস্ত করতে হবে, এমনভাবে অসাম্যকে গড়ে তুলতে হবে। অসাম্য তো আছেই, সেই অসাম্যটা এমন থাকবে, কিন্তু অসাম্যকে উনি অবসানের কথা বলছেন না। অসাম্যকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে সমান সামর্থ্য এবং দক্ষতা সম্পন্ন ব্যক্তি, সমান সামর্থ্য, একজন আরেকজনের সঙ্গে যে সামর্থ্য সমান হবে আর দক্ষতা সমান, সেক্ষেত্রে কিন্তু তোমার সেক্ষেত্রে তিনি তার ভিত্তিতে যোগ্য পদে সে নিযুক্ত হতে পারবে। অর্থাৎ সামর্থ্য যার যতটুকু আছে এবং যে যে কাজে দক্ষ, তাকে সেই রকম পদে, সরকারি পদে নিযুক্ত করতে হবে। এইটা হলো দ্বিতীয় অংশ। আরেকটা কথা বলছেন যে অসাম্য সমাজে আছে, কিন্তু এই অসাম্যমূলক সমাজ ব্যবস্থাতে, এটা অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যে অসাম্য, যারা সমাজের, রাষ্ট্রের কাছ থেকে মানে মানে কি বলবো, কম সুযোগ সুবিধা পায়, মানে সমাজ বিন্যস্ত অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে এমনভাবে করতে হবে যারা মিনিমাম সুযোগ পাচ্ছে আর কি, তাদেরকে বাড়তি সুযোগ সুবিধা দিতে হবে। এটাকে তিনি আবার বিভেদমূলক নীতি বলছেন, অগ্রাধিকারের নীতি বলছেন। তিনি বলছেন যে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। যেমন ভারতের সংবিধানে যারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক থেকে যারা পিছিয়ে পড়া মানুষ, যাদেরকে আমরা সংবিধানে এসসি এবং এসটি বলছি, ওখানে কাস্ট বেসিসে সংজ্ঞা নাই, কিন্তু ভারতের শাসক শ্রেণী কাস্ট বেসিসে এই সংজ্ঞাগুলো দিয়েছেন এবং তাদের চাকরিতে সমান অধিকারের নীতিকে লঙ্ঘন করা হয়েছে, ইকুয়ালিটিকে লঙ্ঘন করা হয়েছে, লঙ্ঘন করে তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু তারা অর্থনৈতিক সুযোগ পেয়ে গেল, বংশ পরস্পরে পেয়ে যাচ্ছে, তাতে কিন্তু আবার অসাম্য সৃষ্টি হচ্ছে। পিছিয়ে পড়া মানুষকে ফার্স্ট স্টেজে অর্থনৈতিক সুযোগ দিয়ে তাদেরকে এগিয়ে আনতে হবে এবং তাদেরকে আর্থিক আয়ের সুযোগটা করে দিতে হবে। কিন্তু তার মানে বংশ পরস্পরায় যখন হচ্ছে, তাহলে তো একই সমস্যা দেখা দিচ্ছে। যারা পিছিয়ে আছে, পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সুযোগ সুবিধা চাকরির ক্ষেত্রে দেওয়া সম্ভব হচ্ছে না, তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। যারা অর্থনৈতিক সুযোগ সুবিধা পদে নিযুক্ত হয়ে পেয়ে গেল, তারা কিন্তু বংশ পরস্পর এইভাবে পাচ্ছে। তাহলে রলসের এই যে নীতি ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে, এইটা কিন্তু যথাযথভাবে
গ্রহণ করা হয়নি। তাহলে আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে ন্যায় এবং সাম্য এই দুটি ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয় একে অপরের সঙ্গে যুক্ত। রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই রলস এটা বলছেন যে কম সুযোগ সুবিধার ব্যক্তিদের বাড়তি সুযোগ দিতে হবে, এটা কিন্তু প্রকৃতপক্ষে অসাম্য নয়। তাই অসাম্যকে এমনভাবে বিন্যস্ত করতে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে এগিয়ে আনা, এই অর্থে এগুলির। কিন্তু মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে সমাজ ব্যবস্থাতে অর্থ বৈষম্য আগে দূর করতে হবে। অর্থ সামাজিক রাজনৈতিক পরিকাঠামোকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যেখানে প্রতিটা মানুষ সুযোগ সুবিধা পাবে। মানে বাড়তি সুযোগ সুবিধা কাউকে দেওয়ার দরকার নেই, কিন্তু সবাইকে সমান সুযোগ দিতে হবে তাও নয়। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু সুযোগ সুবিধা দিলে কি হবে? সাম্য প্রতিষ্ঠিত হবে, জাস্টিস প্রতিষ্ঠিত। তাই শোষণহীন সমাজ ব্যবস্থাতে, শ্রেণীহীন সমাজ ব্যবস্থাতে তোমার জাস্টিস এবং ইকুয়ালিটি যে রিলেশন, ঘনিষ্ঠ রিলেশন, সেটা বাস্তবে রূপায়িত হবে। এই বলে আজকের ভিডিও শেষ করলাম।